উল্টো রথযাত্রার দিন এমন দুটি কাজ করুন, এমন তিনটি কাজ করুন, এমন একটি জিনিস কিনুন, এমন চারটি জিনিস করবেন না। মোটামুটি এই সমস্ত বিধি নিষেধ আজ্ঞায় ইউটিউব দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে। যদি সেইগুলো পালন করেন, একটা দুটো তিনটে যে সমস্ত অপশানগুলো দিচ্ছে, তাহলে আপনার জীবনে, আপনার পরিবারে এবং আপনার সারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরে যাবে এবং জীবদ্দশায় কখনো আপনার অভাব আসবে না, সম্পূর্ণরূপে অভাব দরিদ্রতা ঘুচে যাবে। মাত্র দুটি জিনিস করুন, মাত্র তিনটি জিনিস করুন, বা উল্টো রথযাত্রার দিন এই দুটি জিনিস খাবেন না, তাহলে আপনার সব কিছু ভরে যাবে ঐশ্বর্য, বীর্য, গাম্ভীর্য, টাকা পয়সা, ধন সম্পদ। মূল বক্তব্য হচ্ছে টাকা পয়সা নিয়ে। টাকা পয়সা নিয়েই মাথা খারাপ হয়ে যাচ্ছে। যা জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র বা পৌরাণিক যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আছে তাকে কেন্দ্রায়িত করে সম্প্রচার করতে গেলেই একটি মুখ্য অপশান আনতেই হবে। দ্য মেইন টপিক সেটা হচ্ছে টাকা পয়সা। কিভাবে আপনার ঘরে টাকা পয়সা ঢোকানো যাবে, ব্যাংকে টাকা পয়সা ভরিয়ে দেওয়া যাবে এবং সারা জীবনে কোনো অভাব থাকবে না। আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতির যে মূল আদর্শ আজকে গৌণ পথে এক প্রকার বলা যায় লুক্কায়িত আর কি, সুপ্ত অবস্থার ভেতরে মরা নদীর স্রোতের মতো চলছে, ফাল্গু নদীর মতো চলছে। যাক, বক্তব্য হচ্ছে যারা বলছেন এই দুটো জিনিস করবেন, আজকে আমি একটি প্রতিপাদ্য বিষয় তৈরি করেছি, সেটা হচ্ছে সমাজ মাধ্যমে সম্প্রচারিত যেটা তারা যেভাবে বুঝাচ্ছেন আমি সেভাবে বলবো না। আমি একটু ব্যতিক্রমী, একটু বিপরীতে গিয়ে নিরপেক্ষ বক্তব্য রাখার চেষ্টা করব, যার সঙ্গে একটু সায়েন্টিফিক তত্ত্ব অনুসারে আমরা গবেষণা করব। পরিষ্কার হয়ে যাবে তাহলে উপকারিতা কি, অপকারিতা কি, এবং সত্যি সত্যি দুটো জিনিস করলে কি আমাদের কোনো এরকম সুযোগ আছে। সহজ কথা, যারা গ্যারান্টি দিচ্ছেন যে টাকা পয়সা সব কিছু ভরে যাবে, জীবন আর কখনো অভাব থাকবে না, না, আমি এরকম ধরনের কোনো গ্যারান্টি দিচ্ছি না। তবে সায়েন্টিফিক যে আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতির যে তত্ত্বগত দিক, সেগুলো আমি ব্যাখ্যা করবার চেষ্টা করব এবং ভিজুয়ালাইজ করবার চেষ্টা করব। যেমন ধরুন, বক্তব্য রাখছে যে আপনারা এই দিনে প্রদীপ জ্বালাবেন, তাহলে আপনার বাড়িতে আর কোনো অভাব থাকবে না, আপনার জীবন আর কখনো অভাবই আসবে না, গ্যারান্টি দিই। উল্টো রথযাত্রার দিন একদিন প্রদীপ জ্বালালে যদি সারা জীবনের জন্য অন্ধকার ঘুচে যেত, তাহলে সূর্যপ্রকাশের সারা জীবন ধরে যাবৎ চন্দ্র দিবাকর, আমরা একটি কথা বলি, যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি এক প্রকার বলা চলে। তো কত কোটি বছর ধরে এই চন্দ্র সূর্য জ্বলছে। এবার ভাবুন, তারা একদিন একটু জ্বলে তার পরের দিন নিভে যেতে পারতো, কিন্তু প্রকৃতির এত কৃপা যে তা একটি অদ্ভুত নিয়ম শৃঙ্খলার ভেতর দিয়ে চলছে, যেটা এক প্রকার ধ্রুবক, প্রতিনিয়ত চলছে গোয়িং অন, ঠিক আছে, যার কোনো পরিবর্তন হয় না। তবে বিশ্বজগতের সৃষ্টি, স্থিতি, লয়, এই তিন গুণের কিন্তু হেরফের আছে, এই তিন গুণের কিন্তু সংমিশ্রণ আছে, ফলে এখানে ধ্বংস আছে বা সৃষ্টি আছে। সুতরাং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কতদিন থাকবে সেটা কোটি কোটি বছর ধরে আমরা দেখলেও পরবর্তীতে কোটি কোটি বছর পরে থাকবে কিনা সে বিষয় নিয়ে অনেক সন্দেহ। যাই হোক, বিজ্ঞানীরা যেভাবে বলছেন সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা বলছেন এই উল্টো রথযাত্রার দিন একটি প্রদীপ জ্বালান, আপনার জীবনের সমস্ত অভাব ঘুচে যাবে, কোনো দিন আর অভাব আসবে না, একদম গ্যারান্টি, এগুলো হচ্ছে অপসম্প্রচার। সহজ কথা, আমি আলো জ্বালানো বা প্রদীপ জ্বালানো বা দীপাবলিতে যারা প্রদীপ জ্বালান, এই সমস্ত বিষয়ের যে আধ্যাত্মিক সায়েন্টিফিক তত্ত্ব কি সেটা আমি তুলে ধরবার চেষ্টা করব। এবং মূল বক্তব্য হচ্ছে যে আধ্যাত্মিক চেতনা শক্তি বৃদ্ধির জন্য আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতির যে সমস্ত সংস্কার বা আনুষ্ঠানিক পর্ব, আচার অনুষ্ঠানগুলো, পূজা অর্চনা, যা কিছু বলুন, যাগযজ্ঞ, সব কিছুর ভেতরে সায়েন্টিফিক তত্ত্ব হচ্ছে এই কারণে যে আধ্যাত্মিক উন্নতি, ব্যক্তির মানসিক উন্নতি, সর্বোপরি তার আত্মমুক্তির সাধনার জন্য এই জিনিসগুলো, উপকরণগুলো, উপাদানগুলো ব্যবহৃত হতো। কিন্তু সেটা আজকের এই আধুনিক দুনিয়াতে এসে আমরা দেখছি টাকা পয়সার সাথে শুধুই সম্পৃক্ত। টাকা পয়সা কিভাবে বানানো যাবে, এই ক্রিয়া করে সেই ক্রিয়া করে। আরেকটি জায়গায় উঠে এসেছে পীতাম্বরী নাথ ফুল দেবে। এখন পীতাম্বরী নাথ ফুল আপনি চার্জ করে দেখুন, মানে অনলাইনে খুঁজে পান কিনা। হ্যাঁ, পীতাম্বরী নাথ বা পীতাম্বরী নীলা পাথর আছে, যে পাথরের অনেক গুণাগুণ কিন্তু রয়েছে, তাতে সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো আসে এবং অর্থনৈতিক সচ্ছলতা আসে। এগুলো জ্যোতিষীদের বিশেষ প্রচার প্রসার, এক প্রকার বলা চলে যে কি বলবো, তাদের হয়তো মানে টিআরপি বাড়ানোর একচেটিয়া একটি অধিকার হয়ে দাঁড়িয়ে গেছে, তারা সেটা বলছেন। কিন্তু কোনো বস্তুর যে ভর বা শক্তি নেই এটা আমি বলছি না।
যদি আমরা বস্তুর ভর এবং শক্তি সম্পর্কে জানি তাহলে পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেক বস্তুর ভেতরে শক্তি রয়েছে, আবার সেই বস্তুর ভেতরে যে ভর রয়েছে তার শক্তি এবং ভরের সমতা। এক অদ্ভুত ব্যাপার, সেখানে এই জিনিসগুলো উঠে এসছে। যেমন ধরুন শক্তি ভরে পরিণত হয়, আবার ভর শক্তিতে পরিণত হতে পারে। এই বিষয়গুলোর ডিটেল আমি পরবর্তীতে আলোচনা করছি। আপাতত আমরা প্রদীপ জ্বালানোটা শিখি, কিভাবে এই প্রদীপ জ্বালাতে হয় এবং কোন ধরনের প্রদীপ জ্বালালে আমাদের সত্যিকারের আত্মিক উন্নতি আর সহজ কথা যারা প্রচার করছেন আর্থিক উন্নতি হয়, সেটা আমরা দেখব। এখন আর্থিক উন্নতি হয় না আত্মিক উন্নতি হয়, ঠিক আছে? আত্মিক এবং আর্থিক খুব কাছাকাছি একটি শব্দের ছান্দিক দিক রয়ে গেছে, ঠিক আছে? সেটা অনেক সময় মিলিয়ে ফেলছেন, আত্মিক দিকটাকে আর্থিক দিকে নিয়ে চলে যাচ্ছেন এখন বর্তমান আধুনিক সম্প্রচারকগণ। দেখো আমি সেখানে চলে যাব না। আমার উদ্দেশ্যটা হচ্ছে আত্মিক জগতের ভিতরে প্রবেশ করবার জন্য, কারণ উল্টো রথ অর্থাৎ বিলম্ব প্রক্রিয়া পরমেশ্বর জগদীশ্বর জগন্নাথের কাছে পৌঁছানো, ঠিক আছে? এটা হচ্ছে আধ্যাত্মিক রাস্তা ধরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো, যেখানে পরমাত্মার সাথে আমাদের লীন হতে হয়, অর্থাৎ আমরা আমাদের আত্মিক সত্তাকে প্রাপ্ত হই, আমিকে আমরা জানতে পারি। এটা অ্যাকচুয়ালি বিলম্ব প্রক্রিয়া উল্টো রথযাত্রার সম্পূর্ণরূপে নির্যাস এবং রসবোধ, যেটাকে বলা হয় প্রেমাত্মিক তত্ত্বের সচ্চিদানন্দ ঘন যে পুরুষ আকৃতি, যেটাকে আমরা কৃষ্ণ তত্ত্ব বলি বা জগন্নাথ বলি বা পুরুষোত্তম বলি, যেটাই বলি না কেন। যাই হোক, এখন আমরা এই প্রদীপ জ্বালাবো, ঠিক আছে? কেউ 1 পলিতার দেন, কেউ পঞ্চপ্রদীপের দেন। এর বিশেষত্ব আমরা ভিজুয়ালাইজ করার মাধ্যম দিয়ে, ঠিক আছে, জেনে নেব যে এর সত্যিকারের গুণগত মান কি, প্রকৃত তত্ত্ব কি। উল্টো রথযাত্রার দিনে প্রদীপ জ্বালালে আসলে বাস্তবিক পক্ষে কি হয় বা হয় না, ঠিক আছে? তবে আমি আগেই বলে রাখছি, টাকা পয়সার সাথে কিন্তু এখানে সম্পর্ক নেই আমার ব্যক্তিগত, কারণ অর্থনৈতিক সচ্ছলতা আপনার আসবে যখন আপনার জীবন মন সব কিছু ঠিকঠাক থাকবে, শরীর মানসিক দিক এবং আধ্যাত্মিক দিক, তখন অটোমেটিক চারি পুরুষার্থের ভেতরে অর্থ আছে, অর্থটা অবশ্যম্ভাবী আসবে। কিন্তু সেটাকে একেবারে মুখ্য পর্যায়ে নিয়ে গিয়ে বলে দেওয়া, সম্প্রচার করা এবং একদিন প্রদীপ জ্বালিয়ে, এই মতবাদের কিন্তু আমি বিপক্ষে। তবে একদিনে বা একটি ক্ষণে কি হতে পারে সেটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করছি, পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন একটু প্র্যাকটিক্যাল দেখে নিই, ঠিক আছে? প্রদীপ কিভাবে তৈরি করব, কিভাবে জ্বালাবো এবং কোন ধরনের প্রদীপ জ্বালাবো এবং কি তেল দিয়ে জ্বালাবো, সমস্ত কিছু এখন ডিটেল এই ভিডিওর ভিতরে সব কিছু দেখা যাবে। এবং তার যে বিজ্ঞানসম্মত দিকটা সেটা আমরা অ্যানালাইসিস করবার চেষ্টা করব এবং ক্যামেরাবন্দি করবার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে জগন্নাথের উল্টো রথের দিনে প্রদীপ জ্বালালে বাস্তবিক পক্ষে কি হয়, ঠিক আছে? আপনার সুখ আসে না, শান্তি আসে না, সমৃদ্ধি আসে না, অর্থনৈতিক সচ্ছলতা আসে, নাকি শুধু টাকা পয়সাই আসে, নাকি সত্যিকার অর্থে আমাদের আধ্যাত্মিক চেতনা শক্তি বৃদ্ধি পায়, একটি পর্যায়ে আমরা আমাদের নিজস্ব যে বাস্তবিক সত্তা অর্থাৎ পরমাত্মিক তত্ত্বজ্ঞান লাভ করা যেটাকে বোঝায় সেটা আমরা লাভ করতে পারি। যাই হোক, আমরা একটু প্র্যাকটিক্যাল এখন দেখে নিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমরা কিন্তু শুরু করেছি প্রদীপ জ্বালানোর প্রস্তুতি। তো পাইলে দেখুন যে আমরা কিন্তু পলিতা তৈরি করছি। এটা হচ্ছে সোজা পলিতা, ঠিক আছে? সাধারণত তুলো পাওয়া যায় বাজারে, সেই বাজার থেকে তুলো নিয়ে বাড়িতে এনে এগুলো করা যায়। আর বাজারে অটোমেটিক কিনতে পাওয়া যায়, তবে সেগুলো গোল প্রকৃতির। আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে গোল যেগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো আর কি মোটা টাইপের সেগুলো। এখন দেখুন আমরা কিন্তু পাত্রে ঘি নিচ্ছি, পাশে দেখবেন পঞ্চপ্রদীপ রয়েছে, প্রত্যেকটি পাত্রে একটু একটু করে ঘি দিচ্ছি। যাই হোক, ঘি সম্পর্কে বলতে গেলে কিন্তু প্রথমে একটু বলা দরকার, যে কোনো ঘি হলে চলবে না, গাভীর দুগ্ধজাত ঘি হতে হবে। তো দেখুন এখানে পঞ্চপ্রদীপের ভেতরের মাঝখানে যে অংশটি রয়েছে সেখানে ঘি দিয়ে ভিজিয়ে নেওয়া হচ্ছে। এটা কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন, ঠিক আছে? ভিজিয়ে নেওয়া হচ্ছে। এবার এখানে একটু বক্তব্য বলে রাখি, একটি সোজা পলিতা বা একটি সোজা পলিতার যে প্রদীপ হবে, আর এখানে পঞ্চপ্রদীপের ক্ষেত্রে কেন
সোজা পলিতা হচ্ছে না, এগুলো কেন রাউন্ড বা মোটা টাইপের হচ্ছে, এগুলো পরবর্তীতে আমি বলছি। আমরা আপাতত দেখি। হ্যাঁ, এখন কিন্তু ওই সোজা পলিতাটা কি করা হচ্ছে, ভিজিয়ে নেওয়া হচ্ছে ঘিতে। এখানে এই পঞ্চপ্রদীপ যে মোটা পলিতাগুলো আর এখানে সোজা পলিতা, এই দুটোর ভেতরে কিন্তু সামান্য ডিফারেন্স আছে, আধ্যাত্মিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে সামান্য ডিফারেন্স আছে। এবং যদি আলোকরশ্মি সম্পর্কেও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেখানেও আমরা ডিফারেন্স পাবো। তো যাই হোক, দেখুন পঞ্চপ্রদীপের উপরে প্রত্যেকটি জায়গায় একটি একটি করে মোটা পলিতা রাখা হচ্ছে। এখন আমরা এই পলিতাটাকে আগুন দিয়ে ধরিয়ে দেবো আর কি। এটা হচ্ছে তেজ তত্ত্ব, পরিষ্কার কথা। প্রত্যেকটি প্রদীপ ধরানো হচ্ছে। এবার আপনারা লক্ষ্য করুন, প্রদীপের শিখা, প্রদীপের কালার, অর্থাৎ যে প্রদীপ জ্বালানোর পরে যে রঙগুলো দেখা যাচ্ছে, কালার, বর্ণালী দেখা যাচ্ছে। এবার দেখুন ওইটা দেখার পরে এখানে আলোর দিকে দৃষ্টিপাত করে সামান্য অনুধ্যান করবার চেষ্টা করা হচ্ছে। তারপরে এটাকে ক্যামেরাবন্দি করে আমরা এই প্রদীপের যে অগ্নিশিখাগুলো সেগুলোকে আমরা লক্ষ্য করছি। দেখুন পঞ্চপ্রদীপের শিখাগুলো, একটি শিখা দেখুন কিভাবে যৌথভাবে পেঁচিয়ে উঠছে, দেখেছেন? এক অদ্ভুত জিনিস ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে। অর্থাৎ আলোর গতিবেগ কিন্তু এখানে ধরা পড়ছে, সঙ্গে কালার ধরা পড়ছে। এবং পঞ্চপ্রদীপ এখানে কিন্তু পঞ্চতত্ত্বের প্রতীক, আর এক হচ্ছে পঞ্চপ্রাণের প্রতীক। পঞ্চপ্রাণ মানে কি? অর্থাৎ আমাদের 10 প্রকার মুখ্য বায়ু আছে, তার ভিতরে 5 প্রকার বায়ু হচ্ছে মুখ্য। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এই পঞ্চপ্রাণের প্রতীক হচ্ছে এই পঞ্চপ্রদীপ। এই জন্যে এটা হচ্ছে দ্বৈততার প্রতীক। কিন্তু আমরা পরবর্তীতে যখন যাব এক সোজা পলিতার প্রদীপে, তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে অদ্বৈতের প্রতীক, সেটা আলাদা ব্যাপার, সেটা পরে যাচ্ছে। এইবার দেখুন এই পঞ্চপ্রদীপের শিখাগুলো লক্ষ্য করুন। এখানে প্রত্যেকটি প্রদীপের পাশে কিন্তু যে জ্যোতির্প্রভা বা শিখা উত্থিত হচ্ছে, অনেক কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। হলুদাভ, নীলাভ, সাদা তো রয়েছে, লালচে। যাই হোক, এখন আমরা সোজা পলিতার দিকে বা সোজা পলিতার প্রদীপের দিকে এগিয়ে যাচ্ছি। ধরানো হয়েছিল, এখন একটু অনুধ্যান করা হচ্ছে প্রদীপের দিকে তাকিয়ে। যারা প্রদীপের ধ্যান করেন তাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? আমি একটি সময় এই প্রদীপের ধ্যান করতাম, ইহার যে কার্যকারিতা কি এবং এর সুফল কি সেটা পরিষ্কার আমার ব্যক্তিগত জীবনে প্র্যাকটিক্যাল প্রমাণ আছে। এবার দেখুন সোজা পলিতার প্রদীপের যে শিখা, আমরা পঞ্চপ্রদীপ দেখেছিলাম, আর এখন দেখুন সোজা প্রদীপের শিখাগুলো দেখতে পাচ্ছেন এর তীব্রতা কতটুকু, এবং রাউন্ড হচ্ছে। এবং সাইডে দেখুন পিঙ্ক কালার, বেগুনি কালার, বহু কালার এসছে, কিন্তু এক অদ্ভুত প্রক্রিয়া। এখানে কিন্তু আমার ঘর অন্ধকার, শুধু প্রদীপের শিখা রেকর্ডিং করা হচ্ছে, ঠিক আছে? ফটোশ্যুট করা হচ্ছে বা ভিডিও ফটোগ্রাফি করা হচ্ছে। দেখুন চারিদিক থেকে কিন্তু এক নীলাভ জ্যোতি শিখা দেখা যাচ্ছে, মাঝখানে তো সাদা বর্ণের দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আলোর যে গতিবেগ, মানে দ্য স্পিড অফ লাইট, আমাদের অ্যাস্ট্রোনমিতে স্পিড অফ লাইট আছে, যেটা দেখলে বা পড়লে জানা যাবে, পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন বিশেষ একটি কালার দেখা যাচ্ছে বেগুনি। বেগুনি কালারটা দেখে রাখুন, আমি পরবর্তীতে ব্যাখ্যা করছি। এবং দেখুন আমার টোটাল ফেসটা চারিদিক থেকে একটি অরা টাইপের হচ্ছে, রাউন্ড, মনে হচ্ছে আমার মস্তিষ্ক থেকে বেরোচ্ছে এক জ্যোতির্প্রভা, সেখানে বিভিন্ন বর্ণের। আমি আজ্ঞাচক্রকে ধরে মাথার উপরে নিয়ে গেলাম, তারপরে আবার আজ্ঞাচক্রের কাছে নিয়ে আসলাম।
যদি কেউ আজ্ঞাচক্রে এই প্রদীপের শিখার ধ্যান করেন তাহলে তার কাছে অনায়াসে এক অদ্ভুত শক্তি চলে আসবে। আমি এখন ডিটেল আমি বাস্তবিক প্রমাণ বলছি না, কারণ অনেক জিনিস আছে সিক্রেসি মেনটেন করতে হয়। এখন এই সোজা প্রদীপ অর্থাৎ এক পলিতা প্রদীপের শিখাটা আমরা আরও ভালোভাবে অনুধ্যান করছি। এবার আমরা পরিষ্কার রূপে এখানে দেখতে পাচ্ছি, মাঝখানে যদি দেখেন তাহলে পূর্ণ শ্বেত বর্ণের আলো, এবং নিচের দিকে দেখবেন নীলাভ হলুদাভ দেখা যাচ্ছে, এবং সাইডে দেখবেন ওয়ারা টাইপের বেরোচ্ছে। এখানে কতগুলো ভাগ করা হয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে এনার্জি এবং সত্যিকারের যে সত্যগুণের প্রকাশ, সেটা কিন্তু এই অদ্বৈতরূপী এক সোজা পলিতার প্রদীপের আলো থেকে বেরোয়। এখানে লক্ষ্য করুন, পুরো প্রদীপের আলোর সাইডটাতে লক্ষ্য করুন, দেখবেন হলুদাভ এক প্রভা তৈরি হয়েছে। নিচের দিকে দেখবেন নীলাভ নীল একটি বর্ণ দেখা যাচ্ছে, লালচে তো রয়েছে, এবং দেখবেন আলোর শিখার চারিদিক থেকে একটি পিঙ্ক কালারের আলো একটি রাউন্ড নিয়ে পেছন দিকে আমরা দেখতে পাচ্ছি। এবার কিছুক্ষণ আগে দেখবেন একটা ফোকাস দেখা গেল, অর্থাৎ আলোক তরঙ্গ দেখা গেল, আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেখা গেল। এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কেন বললাম? ইয়ার সায়েন্টিফিক ব্যাপার আছে, অ্যাস্ট্রোনমিতে, ফিজিক্সে আছে, আমি পরবর্তীতে যাচ্ছি। এবার আমরা একটু দূর থেকে দেখছি, পুরো প্রদীপটাকে দেখছি, এবং কেমনভাবে এটা শেপ নিচ্ছে, কেমনভাবে আলোক তরঙ্গগুলো বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন পঞ্চপ্রদীপের থেকে এক পলিতার সোজা প্রদীপের যেটা দেখা যাচ্ছে, সেই প্রদীপের শিখা কিন্তু অন্যরকম সাত্ত্বিক গুণের আধার হিসেবে কাজ করছে, অর্থাৎ সত্যগুণের প্রকাশ ঘটছে এখানে বেশি। এখানে অবশ্য রিফ্লেকশন হচ্ছে, যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের তাম্রবর্ণের পাত্রটি বা তামার পাত্রটি, তার সাথে কিন্তু আলোর রিফ্লেকশনটা হচ্ছে। দেখবেন আলোর সাদা আলোর পাশে হলুদাভ জ্যোতিতে ভরে গেছে, অর্থাৎ আলোর কণা দেখা যাচ্ছে। এগুলোকে ফোটন বলা হয়, ঠিক আছে, আলোর ফোটন, ছোট ছোট কণা রয়েছে। এবং আলোর যে গতিবেগ সেটা কিন্তু দ্রুত গতিতে বেরোয়, পার সেকেন্ডে কত মিটার যায় সেটা আপনারা কল্পনা করতে পারবেন, আমি সেটা পরে বলছি, যারা জানেন তাদের কাছে খুব পরিষ্কার। কেন আমরা প্রদীপ জ্বালাই, আর প্রদীপ জ্বালালে আধ্যাত্মিকভাবে আমরা কতটা উন্নত হতে পারি? না, একদিন প্রদীপ জ্বালালেই কিন্তু আপনার বাড়িতে টাকা ভরে যাবে না, ঠিক আছে, এটা নিত্যদিনের কর্মানুষ্ঠান। যদি কেউ সঠিকভাবে মিলিয়ে দিতে পারেন এই আলোর কণাগুলোকে। যাই হোক, আমরা এখন একটু চলে আসলাম বৈদ্যুতিক বাল্বের কাছে, ঠিক আছে। এতক্ষণ আমরা ন্যাচারাল এবং আমাদের বৈদিক প্রদীপের কাছে ছিলাম, এখন আমরা চলে আসলাম ইলেকট্রিক বাল্বের কাছে, ইলেকট্রিক আলোর কাছে। দেখুন এবার এর জ্যোতি প্রবাহটা খেয়াল করবেন, পূর্ণ সাদা তো আমরা দেখতে পেলাম, সাইডে দেখবেন কালো হয়ে যাচ্ছে। যখন আমি এটাকে জুম করে নিচ্ছি সঙ্গে সঙ্গে দেখলাম, আমি কয়েকবার এটা করেছি, বাল্বের সাইডটাতে পুরো কালো হয়ে গেল, কিন্তু ঘরটার সাইড বা দেয়ালটা কিন্তু সম্পূর্ণ নীল। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে বৈদ্যুতিক বাল্বের কিন্তু ব্ল্যাক রেডিয়েশনটা বিচ্ছুরিত হয়। যারা ইলেকট্রিক এই বাল্ব সম্পর্কে জানেন কমপ্লিটলি, তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আমরা বৈদ্যুতিক বাল্বের সম্পর্কে বলছিলাম, সেখানে এক ধরনের তমগুণের রেডিয়েশন কিন্তু সেখান থেকে বিচ্ছুরিত হয়। কিন্তু আমরা যখন সোজা পলিতার প্রদীপ যখন জ্বালালাম এবং এর পূর্বে যখন পঞ্চপ্রদীপ জ্বালালাম, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন তারতম্যতা দেখা গেছে, ঠিক আছে। এবার সামান্য পার্থক্য আছে পঞ্চপ্রদীপের সঙ্গে। পঞ্চপ্রদীপ হচ্ছে দ্বৈততার প্রতীক, আর এই যে এক পলিতার অর্থাৎ সোজা পলিতার প্রদীপ যেটা, সেটা কিন্তু অদ্বৈতের প্রতীক। তো এই যে দ্বৈত এবং অদ্বৈত, এখানে অবশ্য সত্যগুণ কাজ করছে এক সোজা পলিতার ক্ষেত্রে, আর যেটা পঞ্চপ্রদীপের ক্ষেত্রে সেখানে কিন্তু দ্বৈততার সঙ্গে সঙ্গে এখানে রজ এবং সত্য মিশ্রিত গুণ কাজ করছে। এগুলো অ্যানালাইসিস করলে খুব পরিষ্কার হয়ে যায়, এখানে ডিটেল দেখানো সম্ভব নয়। যাই হোক, ইলেকট্রিক বাল্ব সম্পর্কে যেটা আমরা বলছিলাম, ইলেকট্রিক বাল্ব অনেকে পুজো পার্বণ করবার সময়, পূজানুষ্ঠান করবার সময় জ্বালিয়ে দেন, কেউ ক্যান্ডেল বা মোমবাতি জ্বালান। মোমবাতিরও কিন্তু বিশেষ সাত্ত্বিক গুণের আধার রয়েছে, তবে বেটার হচ্ছে সবথেকে এক সোজা পলিতার প্রদীপের ক্ষেত্রে। এক্ষেত্রে সত্যগুণের প্রকাশকে বেশি আধার হিসেবে মানা হয়েছে,
আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এবং সায়েন্টিফিক তত্ত্ব অনুসারে যদি দেখা যায় তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, সেই জন্যে আমরা যারা পূজা অনুষ্ঠানের সময় ইলেকট্রিক বাল্ব জ্বালিয়ে রাখি, ঠিক আছে, সহজ কথায় সহজ পরিভাষায় এবং মানে কষ্ট যাতে না হয় সেই জন্য ওটা আমরা করে রাখি, কিন্তু ইহার যে আধ্যাত্মিক যে তত্ত্ব সেক্ষেত্রে কিন্তু ডেপথ অনেক কম। সেই জন্যে আমাদের প্রদীপের যে আলোর শিখা সেক্ষেত্রে আমাদের আধ্যাত্মিক শক্তির পরিমাণ কিন্তু বেশি হয় এবং আমরা অ্যাবজর্ব করতে পারি এবং আমাদের আত্মিক উন্নতি এবং সার্বিক উন্নতিটা অনায়াসে আমরা ফিল করতে পারি। যাই হোক, এখন এই লাইট সম্পর্কে অ্যাস্ট্রোনমি কি বলছে, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান শাস্ত্র কি বলছে? জ্যোতির্বিজ্ঞান বলছে যে লাইট ইজ দ্য মেইন টুল ইন অ্যাস্ট্রোনমি, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে আলো আলো হচ্ছে মূল উপকরণ। আবার বলা হচ্ছে লাইট ইজ এ টাইপ অফ এনার্জি নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটকে বলা হয়েছে এক প্রকারের এনার্জি অর্থাৎ শক্তি। আলো একটি শক্তি। তাহলে উল্টো রথযাত্রার দিনে যখন আমরা এই আলোটা জ্বালাচ্ছি অর্থাৎ প্রদীপকে কেন্দ্রায়িত করে, তাহলে আমাদের সমস্ত অভাব চলে যাচ্ছে না, একদিনে এটা যাবে না। আপনার ক্রমান্বয়ে আপনার শারীরিক এবং মানসিকভাবে এই সত্ত্বগুণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। যখন সত্ত্বগুণের পরিমাণ বৃদ্ধি পায় তখন আপনার ভেতরে আধ্যাত্মিক চেতনা শক্তি বৃদ্ধি পায়। যখন আধ্যাত্মিক চেতনা শক্তি বৃদ্ধি পায় তখন আপনার ইহজাগতিক সংসারে কালচক্রকে ভেদ করবার এক শক্তি আসে। সেই শক্তি ভেদ করতে পারলে আপনার কাছে চলে আসবে চতুর্থ পুরুষার্থ, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সেই ক্ষেত্রে গিয়ে আপনার ভেতরে কাজ করবে ঈশ্বরীয় ঐশ্বর্য। জড়জাগতিক টাকা পয়সার কথা এখানে বলা হয়নি, এগুলো অটোমেটিক সাধকের জীবনে আসে যখন আপনি আধ্যাত্মিকভাবে উন্নত হন, নিজেকে সমৃদ্ধ করতে পারেন, এই অর্থে বলা হয়েছে। কিন্তু উল্টো রথযাত্রার দিন মাত্র এই দুটি জিনিস করুন বা এই প্রদীপ জ্বালান, আপনারা জীবনে কখনোই অভাব হবে না। আর বাকি 364 দিন প্রদীপ জ্বালানোর প্রয়োজন নেই, কথাটি সঙ্গত হলো না। প্রদীপ জ্বালানো যে ক্রিয়াটি সেটা হচ্ছে নিত্য নৈমিত্তিক আমাদের যে আচার অনুষ্ঠান, বৈদিক অনুষ্ঠান, তার ভেতরে পড়ে। যাই হোক, এখন বক্তব্য ছিল যে লাইট একটি এনার্জি। যখন এনার্জি কথাটি বলছি তখন আমরা একটু চলে যাব আলবার্ট আইনস্টাইনের কাছে। আইনস্টাইনের একটি বিখ্যাত সূত্র, যে সূত্রকে কেন্দ্রায়িত করে বিজ্ঞান জগতের, পারমাণবিক জগতের বিশাল কিন্তু বিস্ফোরণ, যার যে কৃতিত্ব অর্থাৎ আইনস্টাইনের যে কৃতিত্ব তো তা অস্বীকার্য কোনো ক্রমেই নয়। বিজ্ঞান জগতে যার প্রভাব অত্যন্ত এবং গভীর এবং প্রধান, যে সূত্রটি ছিল E=mc²। ই দ্যাট ইজ কল্ড, যারা ফিজিক্স পড়াশোনা করেছেন তাদের কাছে খুব পরিষ্কার যে বস্তুর শক্তিকে বোঝানো হয়েছে এনার্জি, আর এখানে এম মাস অর্থাৎ ভর, অর্থাৎ বস্তুর ভেতরে যে পদার্থের যে পরিমাণ তাকে বোঝানো হয়েছে। আর c², এই c², সি মানে এখানে হচ্ছে ধ্রুবক অর্থাৎ দ্য স্পিড অফ লাইট হিসেবে কাজ করছে, দ্যাট ইজ ডিনোটেড বাই সি, অর্থাৎ সি অর্থাৎ আলোর গতিবেগ হিসেবে এখানে ধরা হয়েছে। এখানে c² কেন, অর্থাৎ বর্গ করা হয়েছে, অর্থাৎ মাস এবং আলোর গতিবেগে বর্গ গুণফল করলে সেই সমতায় আসবে হচ্ছে এনার্জি। অর্থাৎ এখানে আইনস্টাইনের পরিভাষায় বোঝানো হয়েছে শক্তি এবং ভর এরা পারস্পরিক। শক্তি থেকে ভরে পরিণত হতে পারে, আবার ভর থেকে শক্তিতে পরিণত হতে পারে। এই বিষয় নিয়ে আইনস্টাইন বিশদ বর্ণনা করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাটার এবং এনার্জি ইহারা অভিন্ন। তাই আমরা যখন প্রদীপ জ্বালাচ্ছি আলোর মাধ্যম দিয়ে, দেখুন এই আলোকে ধ্রুবক বলা হয়েছে। দ্য স্পিড অফ লাইট ইজ আ কনস্ট্যান্ট, ধ্রুবক। এই ধ্রুবক কথাটি এখনো আমরা পরিষ্কার বুঝতে পারলাম না, একটু পরিষ্কার হয়নি। ধ্রুবক যদি আমরা গাণিতিক একটি বিষয় তুলে ধরি তাহলে পরিষ্কার হয়ে যাবে। যেমন পাই একটি গাণিতিক ধ্রুবক। পাই ছোট্ট যখন আমরা ইংরেজিতে আর লিখি, ঠিক আছে, অনেকে এরকমভাবে লেখেন, অনেকে এইভাবে লেখেন। তো ছোট্ট এই পাইটি হচ্ছে ধ্রুবক, গাণিতিক ধ্রুবক। এই ধ্রুবকটি অ্যাকচুয়ালি এর মান কোনো শেষ হয় না,
এর মান পরিবর্তন হয় না, ইহার দশমিক বিস্তার অসীম, কারণ এটি একটি অমূলদ সংখ্যা। সুতরাং এই ধ্রুবকের অবশ্য ভিন্ন ভিন্ন মিনিং রয়েছে, বিশেষ্য পদে মিনিং রয়েছে, বিশেষণ পদে মিনিং রয়েছে। এই জন্যে আপাতত এখানে আমরা যেটা জানতে পেরেছি যে পাই একটি ধ্রুবক যার কোনো পরিবর্তন হয় না। যেমন ধরুন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এ বি সি হচ্ছে ধ্রুবক, এক্স হচ্ছে এখানে চলক, এ বি সি এর এখানে কোনো পরিবর্তন হবে না। যাই হোক, এই পাই একটি ধ্রুবক যার মান বলা হয়েছে 3.14159 সামথিং, এর মান সবসময় একই থাকে। তার মানে ধ্রুবক আমাদের কাছে খানিকটা পরিষ্কার হয়ে গেল। আমি উদাহরণ সাপেক্ষে বললাম, এর ইন ডিটেল বর্ণনা দিতে গেলে অনেক সময় প্রয়োজন। এই জন্য এখানে যে দ্য স্পিড অফ লাইট, আলোর গতিবেগ, যেটাকে বলা হয়েছে ইজ এ কনস্ট্যান্ট, একটি ধ্রুবক যার পরিবর্তন হয় না। অর্থাৎ এই যে আলো সম্পর্কে যেটা বলা হচ্ছে, তার যদি আমরা শক্তি সম্পর্কে জানি তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপাতত আলো একটি পদার্থ বা আলো একটি বস্তু, তার ভেতরে রয়েছে শক্তি। সুতরাং এখানে শক্তি এবং ভর, ম্যাটার এবং এনার্জি যাই বলুন আমরা এখানে পাচ্ছি। তাহলে ইহারা যদি অভিন্ন হয়, একে অপরের পারস্পরিক হয়, ঠিক আছে, একে অপরের সঙ্গে রূপান্তরিত হতে পারে, তাহলে এখানে আমরা প্রদীপকে ধরে, আলোর রশ্মি ধরে আমাদের আত্মিক চেতনার সাথে সংমিশ্রণ ঘটাতে পারি এবং একটি পর্যায়ে আমরা আধ্যাত্মিক উচ্চকোটির শক্তি সম্পন্ন হতে পারি। তো যাই হোক, কেন বলছি, কারণ অ্যাস্ট্রোনমিতে এই আলোকে ধরে বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানীরা কিন্তু গ্রহ, নক্ষত্র, নীহারিকা, ছায়াপথ, গ্যালাক্সি এসবগুলোর পর্যবেক্ষণ করেন। তারা আলোর বর্ণালী বিশ্লেষণ করে তার তাপমাত্রা, রাসায়নিক গঠন এবং গতি ইত্যাদি বৈশিষ্ট্যগুলি জানতে পারে। তার মানে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। যাই হোক, একটি কথা মাঝখানে বলে রাখি যে আলোর গতিবেগ, দ্য স্পিড অফ লাইট, পার সেকেন্ডে কত? 29979245 মিটার্স পার সেকেন্ড, অর্থাৎ পার সেকেন্ডে 1,86,000 মাইল আলো গতিবেগ। ঠিক আছে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি আলোর স্পিডটা কিভাবে প্রবাহিত হচ্ছে, কি গতিতে যাচ্ছে, কল্পনার অতীত। সুতরাং একটি প্রদীপের শিখার ভেতরে যে আলোর কণাগুলো রয়েছে বা আলোক রশ্মি রয়েছে, বিশেষ করে এক সোজা প্রদীপের কথা আমি বলছি। কেন আমাদের বৈদান্তিক ঋষি, যোগী, মহর্ষিরা এগুলো আবিষ্কার করেছিলেন এবং এগুলোকে নিত্যক্রিয়ার সাথে সংমিশ্রিত করেছেন? ইয়ার কারণ হচ্ছে প্রত্যেক দিনের এই নিত্যকর্মের সঙ্গে আমাদের আত্মিক চেতনার সমৃদ্ধির জন্যে সম্পৃক্ত, সেই জন্যে এগুলো কিন্তু আবিষ্কৃত হয়। এবার দেখা যাচ্ছে কি যে আলোর গতিবেগ যদি পার সেকেন্ডে এত মাইল হয়, এত কিলোমিটার হয়, এত মিটারস হয়, যা কল্পনার অতীত, তাহলে দেখুন আপনি যখন আলোক রশ্মির সঙ্গে অনুধ্যান করছেন, প্রদীপ জ্বালাচ্ছেন, তার সেই প্রভাবটা কিন্তু আপনার শরীরে স্থূল প্রক্রিয়া এবং সূক্ষ্ম প্রক্রিয়ায় কিন্তু কাজ করছে। যেমন আমরা পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিলাম, এটা কিন্তু পঞ্চপ্রাণ, অর্থাৎ এখানে আমরা যেটা পেয়েছি যে প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। আমাদের এই শরীরকে কিন্তু 5টি ভাগে ভাগ করা যায়, 5টি কোষে ভাগ করা যায় শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে। সেটা হচ্ছে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। যদি আমরা প্রথমে অন্নময় কোষে যাই, তাহলে এই স্থূল শরীরকে খাদ্যের দ্বারা যে শরীর চলছে স্থূল প্রক্রিয়ায়, সেটাকে আমরা অন্নময় শরীর বলি। প্রাণময় শরীর যদি বলা হয় তাহলে সেটা সূক্ষ্ম কিন্তু আবার স্থূল, যেমন পঞ্চবায়ু। ঠিক আছে, সূক্ষ্ম অথচ তাকে কিন্তু আবার ধরা যেতে পারে এক প্রকার। এই যে পঞ্চবায়ু, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, মুখ্য বায়ু, তার মানে এটা আরো সূক্ষ্ম হলো। এখান থেকে যখন আমরা চলে যাচ্ছি মনোময় কোষে, তখন সেটা মানসিক স্তরে, সেখানে সম্পূর্ণরূপে একটি মানসিক শরীর, যেটাকে আমরা কোনো ক্রমেই ধরতে পারি না, যার খেলা চলে স্বপ্নের ভেতর থেকে। যাই হোক, এরপরে চলে যাচ্ছে বিজ্ঞানময় কোষ। এই বিজ্ঞানময় কোষ হচ্ছে বিবেক বা বুদ্ধির ক্ষেত্র। ঠিক আছে, অর্থাৎ বুদ্ধির শরীর আরো সূক্ষ্ম হয়ে গেল। তারপরে রয়েছে আনন্দময় কোষ, যেখানে সম্পূর্ণ আনন্দ কাজ করছে, অ্যাবসলিউট ব্লিস কাজ করছে। এই পঞ্চবিধ শরীরের খেলা কিন্তু চলছে।
এই শরীরকে কিন্তু পরিশুদ্ধ হতে হয়। তখন একটি প্রদীপের শিখা নিত্যক্রিয়ার মাধ্যম দিয়ে আমাদের এই পঞ্চকোষের শরীরকে প্রভাবিত করে। বিশেষ করে পঞ্চপ্রদীপের কথা যদি আমরা ধরি, এই ক্ষেত্রে পঞ্চপ্রদীপ বা আমাদের সাধারণ যে প্রদীপ ঘিয়ের প্রদীপের ক্ষেত্রে কিন্তু তার উপকারিতা স্বীকার্য হয়। এবার সাধারণ ঘি নয় কেন, এই গাভীর দুগ্ধজাত যে ঘি, ইহার উপকারিতা বেশি। আমি এখন ডিটেল আর বলতে যাচ্ছি না, অনেক সময় চলে যাবে। তো যাই হোক, এবার দেখুন, আমরা যখন প্রদীপ জ্বালিয়েছিলাম সেখানে অনেকগুলো বর্ণালী, অনেক রং দেখতে পেয়েছিলাম। নীলাভ, লালচে, পিঙ্ক, নীল, ঠিক আছে, এবং বেগুনি, সাদা বর্ণ ছিল, হলুদ, বিভিন্ন বর্ণের ছিল। এখানে যদি আমরা আলোক তরঙ্গ সম্পর্কে ব্যাখ্যা করি তাহলে পরিষ্কার হয়ে যাবে। কোনো উৎসের থেকে যে আলো নির্গত হয় তা যদি আপনার সাপেক্ষে অনেক দূরে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই আলোর উৎস স্থান থেকে যে আলো দেখা যায় সে আলোকে কিন্তু লালচে দেখাবে। অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এখানে সবচেয়ে বেশি। এই বেশি হওয়ার কারণে সেখানে কিন্তু লালচে দেখাচ্ছে। আর যখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হয়ে আসবে তখন সেটাকে আপনি নীল দেখবেন। এখানে কিছু আলোর বিভিন্ন রঙের ক্ষেত্রে কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক কম, বিভিন্ন ধরনের প্রকার রয়েছে এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আলোর রং হয়। ঠিক আছে, সুতরাং এত কিছু বিচার বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি আলোর ভেতরে কত প্রকারের খেলা চলছে। সুতরাং একটি প্রদীপের ভেতরে যে খেলাটি চলছে সেই খেলাটি আমাদের আধ্যাত্মিক ক্রিয়ার সাথে যখন সম্পৃক্ত, তাই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। সুতরাং উল্টো রথযাত্রার দিন নয়, আপনার প্রত্যেক দিনের নিত্যকর্মে যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, সোজা পলিতার প্রদীপের কথা বলছি, তা যদি হয় তাহলে আপনি অনায়াসে এক আত্মিক চেতনা শক্তি, সত্যগুণের শক্তি আপনি ফিল করতে পারেন। আর ইহার বাস্তবিক প্রমাণ আমার জীবনে রয়েছে। তবে এক একজন ব্যক্তির সংস্কার এক এক রকমের। যার শরীর এবং মন নেতিবাচক তম বা রজগুণের সমাশ্রিত, তার ক্ষেত্রে কিন্তু সত্যগুণের প্রকাশ বা প্রভাব তৈরি করতে কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে, অর্থাৎ তার জন্য আর একটু সময় দিতে হবে। যার ক্ষেত্রে, যার শরীরে ফিজিক্যালি অর মেন্টালি যেটাই বলুন, সেখানে সত্যগুণের প্রভাব বেশি, সেক্ষেত্রে এই যে প্রদীপের, ঘিয়ের প্রদীপের শিখা বা আলোক রশ্মি তার ক্ষেত্রে খুব দারুণভাবে প্রভাবিত হয় এবং এমন একটি সাত্ত্বিক গুণের প্রভাব তৈরি করে, সে অনায়াসে আত্মিক চেতন জগতে প্রবেশ করতে পারে। সহজ কথায় বলা চলে যে আধ্যাত্মিক হয়ে উঠতে পারে এবং সে অতীন্দ্রিয় কিছু শক্তি দর্শনও করতে পারে। এই প্রদীপের আলোক শিখা বা আলোক রশ্মির মাধ্যম দিয়ে সে ঈশ্বরীয় চেতনা শক্তিকে উপলব্ধি করতে পারে, ঈশ্বরীয় ডাইমেনশনটাকে দর্শন করতে পারে। একটি পর্যায়ে সে কিন্তু সমাধিস্থ পর্যন্ত হতে পারে। এগুলো কিন্তু আমাদের যৌগিক শাস্ত্রে প্রামাণ্য নথি হিসেবে রয়েছে এবং আমাদের ব্যক্তিগত জীবনে রয়েছে। আমার জীবনে এরকম একটি ঘটনা ঘটেছিল, সেটা 3 দিনের মাথায় ঘটেছিল। আমি এই 3 দিন প্রদীপের আলোক রশ্মি নিয়ে সাধনা করবার চেষ্টা করেছিলাম। তখন আমি এগুলো পরিষ্কার জানতাম না। তো প্রথম দিন, দ্বিতীয় দিন আমি কিছুই অনুভব করিনি, কিন্তু তৃতীয় দিন এসে এক অদ্ভুত অতীন্দ্রিয় এক শক্তি উপলব্ধি করেছিলাম, যেগুলো আমি এখানে ইন ডিটেল বলবো না, যার সঙ্গে কোনো কনফিউশন, হ্যালুসিনেশন কোনো কিছুই নেই, সম্পূর্ণ সায়েন্টিফিক। এবং পরবর্তীকালে আমি সেগুলো মিলিয়ে দেখেছিলাম, যা বাস্তবে সত্য প্রমাণিত হয়েছিল এবং সেটা সম্পূর্ণ ডিভাইন। সুতরাং এই যে ঘিয়ের প্রদীপ বলুন বা উল্টো রথযাত্রার দিনে প্রদীপ জ্বালানো বলুন বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর কথা বলুন বা দীপাবলি যেটাই বলুন না কেন, সেটা কিন্তু নিত্য কর্মানুষ্ঠানে জ্বালাতে হবে বা আপনাকে প্রদীপের আলোক শিখায় আপনাকে কিন্তু প্রভাবিত হতে হবে নিত্যকর্মের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, তাহলে আপনি উন্নত হতে পারেন। কিন্তু শুধু প্রদীপ জ্বালালেই যে আপনার টাকা পয়সা ভরে যাবে, অভাব চলে যাবে, এগুলো তো একেবারেই মানে কি বলবো অপসম্প্রচার। এটা আমার কাছে খুবই একটু গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই যে আপনি প্রদীপ জ্বালিয়ে দিলেন, এখানে শেষ নয়। আমি এখানে দেখেছেন ভিডিওতে একটু অনুধ্যান করবার চেষ্টা করছিলাম, আমি প্রদীপের দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ। এগুলো আপনার জীবনে ঘটাতে হবে প্রতিনিয়ত। ঠিক আছে, আপনার সমতায় রাখতে হবে প্রদীপের স্থান, অর্থাৎ আজ্ঞাচক্র বরাবর সমান উঁচুতে রাখতে হবে প্রদীপ
এবং আলোক শিখার দিকে আপনাকে তাকিয়ে থাকা প্র্যাকটিস করতে হবে একটি নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যম দিয়ে। তারপরে আপনাকে অনুধ্যান করতে হবে। ক্রমান্বয়ে আপনি দেখতে পারবেন যে আধ্যাত্মিক চেতনা শক্তির সমৃদ্ধি কাকে বলে। আর্থিক উন্নতির কথা আমি বলছি না, আর্থিক উন্নতি সাধকের জীবনে অটোমেটিক আসে, ঠিক আছে। এই জন্যে যারা আধ্যাত্মিক এই চেতনা শক্তিকে নিয়ে ব্যবসা করছেন, আমি তাদের একটু বিপরীতে গিয়ে ব্যতিক্রমী কথা বলবার নিরপেক্ষভাবে চেষ্টা করি। সুতরাং আজকে এ পর্যন্ত। জয় জগন্নাথ, জয় মা।